সম্মানিত দর্শক, শেখ হাসিনাকে নিয়ে ভারত খেলছেন, বাংলাদেশের সঙ্গে খেলছে, আমেরিকার সঙ্গে খেলছে এবং পুরো এই অঞ্চলের যে ভৌগোলিক রাজনীতি, জিও পলিটিক্স, এই জিও পলিটিক্সকে একেবারে উল্টিয়ে পাল্টিয়ে তছনছ করে দিচ্ছে এবং শেখ হাসিনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আগামী দিনগুলোতে তারা যে মাস্টার প্ল্যান করে যাচ্ছে এবং সেই মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য আমেরিকাতে, ইউরোপে, দিল্লিতে, কলকাতাতে, আগরতলাতে এবং ঢাকাতে একাধিক পক্ষ এখানে কাজ করছে এবং আপনারা কি টের পাচ্ছেন যে বে অফ বেঙ্গল কর্তৃক প্রদত্ত একটি নিয়ামত, এই বঙ্গোপসাগর আমাদের জন্য গলার কাটা হয়ে যাচ্ছে। এর কারণ হলো যে আমাদের যে সমুদ্র সীমা, এই সমুদ্র সীমার উপর যে গভীর জলাশয় রয়েছে, অর্থাৎ বঙ্গোপসাগরের আমাদের মহিষসোপানের পরে যে গভীরতা রয়েছে, এই গভীরতা পৃথিবীর সবচেয়ে গভীরতম যে সমুদ্র গিরিখাত ম্যারিয়ানা ট্রেন্স, এই তার চেয়েও গভীরতম এই গভীরতা মহাসাগর, আটলান্টিক মহাসাগর বা অন্য কোনো সাগরে সম্ভব নয়। ফলে এই বঙ্গোপসাগরের উপরে আমেরিকার এবং তার মিত্রদের ভীষণ রকম একটা নজর পড়েছে। আর এই নজরের বিরুদ্ধে কিন্তু ভারত এই পুরো তাদের যে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল, এই অংশে তাদের আধিপত্য একছত্র রাখতে চাচ্ছে। অন্যদিকে চীন এখানে যে কোনো মূল্যে এই বঙ্গোপসাগরে ঢুকতে যাচ্ছে। আর এই বঙ্গোপসাগরকে কেন্দ্র করেই আমাদের টেকনাফ, আমাদের কক্সবাজার, আমাদের রুখি, আমাদের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এগুলো মানে এটা আমাদের গরিবের ঘরে যদি সুন্দরী একটা বধূ থাকে বা কোনো সহায় সম্পত্তি থাকে, তখন সেগুলো তার জন্য একটা মরণ যন্ত্রণা হয়ে পড়ে। সমস্ত লোলুপ মানুষগুলো সেখানে যাকে ঝাঁপিয়ে পড়ে। তদ্রূপ এখন এই বে অফ বেঙ্গলকে কেন্দ্র করে বিশ্বের সমস্ত পরাশক্তিগুলো বাংলাদেশকে নিয়ে খেলছে এবং সঙ্গত কারণে এই খেলায় সবচেয়ে এগিয়ে রয়েছে ভারত। এবং ভারতের সঙ্গে আওয়ামী লীগের যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রকাশ্য কিছু চুক্তি, অপ্রকাশ্য কিছু কমিটমেন্ট, সব মিলিয়ে যাকে বলা হয় ভারত এই বাংলাদেশকে কবজা করার জন্য অলমোস্ট 70% তারা কিন্তু এগিয়ে গিয়েছিলেন। কিন্তু সমস্যা হয়ে গেছে যে শেখ হাসিনা শেষের দিকে চীনের দিকে ঝুঁকে পড়ে এবং দিল্লির দাসত্ব থেকে বের হয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে থাকে। তারপর যেটা হয় সেটি হলো সে আমেরিকার সঙ্গে একটা সমঝোতামূলক সম্পর্ক করার জন্য সে প্রাণান্ত চেষ্টা করেছে। সাদ্দাম হোসেন যেভাবে আমেরিকার সাথে সম্পর্ক করার চেষ্টা করেছে, ঠিক সেইভাবে সেও চেষ্টা করেছে। কিন্তু চীন এবং ভারত এই দুটোর সঙ্গে সম্পর্ক স্থাপন করার মতো ঝুঁকি নিতে পারেনি। এর কারণ হলো তার সারাউন্ডিং, চারপাশে কিলিং। আমাদের আর্মির অনেকগুলো ইন্টারনাল বিষয় খুবই সেন্সিটিভ। আমাদের সেই যাকে বলা হয় দ্বিপাক্ষিক অনেকগুলো স্পর্শকাতর চুক্তি রয়েছে। এই জিনিসগুলো শেখ হাসিনার জমানায় শেখ হাসিনা করেছেন বা তাকে দিয়ে করানো হয়েছে। তো এখন শেখ হাসিনা যদি বাংলাদেশে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকে এবং চীনের বলয়ে চলে যায়, এটাও ভারতের জন্য ভীষণ রকম বিপত্তিকর। আবার শেখ হাসিনা যদি ঠিক এরকম দোদুল্যমানতায় ভারতকে রাখে, সেটাও ভারতের জন্য ঝুঁকি। এর কারণ হলো যে যদি শেখ হাসিনা বাংলাদেশে তার পতন ঘটে এবং তিনি বিচারের মুখোমুখি হন, তাহলে সাথে তাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এটি রীতিমতো গণরসে পরিণত হয়ে যাবে, যা করা হয়েছে। এজন্য শেখ হাসিনাকে তুলে নেওয়া, এমনকি আমার কাছে মনে হয় যে লাস্টে যে সকল বিদ্রোহ হলো, বিপ্লব হলো এবং এর মধ্যে যে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে এই বিপ্লবের যারা বেসামরিক লোকজন, তাদের থাকার কথা নয়। অনেক গুলাগুলি, থানা পোড়ানো, তারপরে শেষে পুলিশ হত্যা, এরকম অনেক নৃশংস ঘটনাগুলো ঘটেছে, যার সঙ্গে সরাসরি না কি দিল্লির নাকি অন্য কারো, এগুলো ভবিষ্যতে আসবে। কিন্তু যে ঘটনাটা ঘটলো, যে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি কথা আগেও বলেছি বহুবার, যে বঙ্গবন্ধু একটা সময় দিল্লির জন্য খুব অসহ্য হয়ে পড়েছিল। ফলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে তাদের একটা উল্লাস ছিল, তাদের একটা সংযোগ ছিল। তদ্রূপ এই যে শেখ হাসিনার যে পতন, এই পতনের সঙ্গে যে ভারতের কোনো হাত নেই, এটা কিন্তু বলা যাবে না। কি কারণে হাত আছে? হলো তার মাধ্যমে যে কর্মকাণ্ডগুলো করা হয়েছে, সেই কর্মকাণ্ডগুলো যেন পাবলিকলি জনগণের কাছে চলে না আসে। দ্বিতীয় কারণ হলো যে আপনি যদি ঠিক মীর জাফর ক্ষেত্রে এই ঘটনাটা ঘটা হয়েছিল, হলো আমি শেখ হাসিনাকে অবশ্যই মীর জাফরের সঙ্গে তুলনা করছি না। অর্থাৎ মীর জাফরকে ক্ষমতায় বসানো হলেও কিন্তু ক্ষমতায় বসে তিনি সেই ইংরেজদের
কর্তৃত্ব অস্বীকার করে স্বাধীনভাবে চলার চেষ্টা করলেন। তখন করলো কি, তাকে ক্ষমতাচ্যুত করে তার জামাই মীর কাসিমকে বসানো হলো। মীর কাসিম ছিলেন আরও স্বাধীনতা যুদ্ধ। যাই হোক, সেই মীর কাসিমের সঙ্গে যুদ্ধ করে মীর কাসিম পরাজিত হলেন, নিহত হলেন। তারপর আবার বাংলার সিংহাসনে নবাব যাকে বলা হয় মীর জাফর আলী খানকে আবার দ্বিতীয়বার ইংরেজরা বসিয়েছিল। তো দ্বিতীয়বার ইংরেজরা বসালো মীর জাফরকে। তখন মীর জাফর দেখলো যে তার প্রাণে বেঁচে থাকাই দায়। ২ নম্বর হলো যে এখন ক্ষমতায় বসে তারা নবাব হওয়ার শখ নেই, বাকি জীবন ইংরেজরা যদি সব নিয়েও যায়, সে শুধু ভাতাভোগী থাকতে চায়। ঠিক সেইভাবে সে আবার দ্বিতীয়বার কিন্তু বাংলার সিংহাসনে বসেছিল এবং আমৃত্যু সে বাংলার সিংহাসনে ছিল। এখন শেখ হাসিনা এই যখন বাংলার সিংহাসনে ছিলেন, তিনি এখানে থেকে তার জাতিসংঘে যাওয়ার দরকার ছিল না। এই সময়টাতে তিনি গুছিয়ে উঠতে পারতেন, তার পলিটিক্যাল উইংসগুলো তিনি ঠিক রাখতে পারতেন, কিন্তু সেগুলো না করে তিনি সেই দিল্লিকে অস্বীকার করে যখন স্বাধীন সার্বভৌম এমন একটা ভাব যে আমি যা ইচ্ছে তাই করতে পারি, তখন তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য যদি দিল্লি তাদের প্ল্যান বি করে থাকে, এটা অস্বাভাবিক কিছু নয়। যাই হোক, এখন শেখ হাসিনা দিল্লির হেফাজতে আছেন। তো দিল্লি যদি তাকে আবার বাংলাদেশে ফেরত পাঠায়, এটি সেই মীর কাসিমের পরে ইংরেজরা রবার্ট ক্লাইভ যে কাজটি করেছিলেন মীর জাফর আলী খানকে নিয়ে, ঠিক একই ঘটনা ঘটবে। ২ নম্বর হলো যে শেখ হাসিনা ধরেন কখনো তাকে পাঠানো হলো না, কিন্তু শেখ হাসিনার মাধ্যমে যে জিনিসগুলো করা হয়েছে, সেই জিনিসগুলো এই বর্তমান সরকারের কাছ থেকে আদায় করার জন্য ভারত যদি চাপ দেয়, এই চাপ বর্তমান সরকার দিতে পারবে না। তৃতীয়ত হলো যে শেখ হাসিনাকে ওখানে রেখে তারপর তার যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের সাহায্য, সহানুভূতি ভারত সঙ্গতির কারণে পেয়ে গেছে। এবং যেহেতু সেখানে আছে, আওয়ামী লীগের একটা বিশাল নেতাকর্মীরা এখন ভারতে ছড়িয়ে পড়েছে এবং আগামী কিছুদিন যদি এইভাবে চলতে থাকে, তাহলে আরও অন্তত ১ থেকে ১.৫ লাখ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন, তারা ভারতে চলে যাবেন। তখন ভারত কেন্দ্রিক একটা বলয় কাজ করবে, বিকল্প শক্তি কাজ করবে, যেভাবে শান্তি বাহিনীকে দিয়ে তারা পূর্ব পার্বত্য চট্টগ্রামকে অস্থির করে ফেলেছিল। তো একইভাবে যদি শান্তি বাহিনীকে দিয়ে পুরো পার্বত্য চট্টগ্রাম, ওখানে কিন্তু শান্তি বাহিনীর সাথে যুদ্ধে খরচ করেছে। তো তারা যদি মাত্র ১,০০০ খানেক শান্তি বাহিনীর সদস্যকে দিয়ে এই কাজ করতে পারে, তাহলে বাংলাদেশের কোটি কোটি আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে, তাদেরকে দিয়ে এই দিল্লি কি করতে পারে, এবং সেটাই কিন্তু তাদের প্ল্যান বি। এবং সেই প্ল্যান বি বাস্তবায়ন করার জন্য এখন দিল্লির যে মিডিয়াগুলো রয়েছে, তারা কিন্তু প্রচার চালাচ্ছে। কি প্রচার চালাচ্ছে? একবার বলছে যে এই মুহূর্তে বাংলাদেশের সৈন্য সমাবেশ করা দরকার, হয়েছেন মেজর জেনারেল হয়েছেন, এবং গ্লোবাল পার্সপেক্টিভে তাদের যে সামরিক বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ। তারা কাগজ কলম নিয়ে বসে একে ঝুঁকে দেখাতে চেষ্টা করছে যে এই মুহূর্তে মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে চট্টগ্রামকে আলাদা করে ভারতের অধিকারে নিয়ে যাওয়া, এটি যাকে বলা হয় ভারতের জন্য প্রথম অপশন। দ্বিতীয় অপশন হলো যে চট্টগ্রাম মায়ানমারের একটা কিছু অংশ, এগুলো নিয়ে যদি আলাদা একটা স্টেট করে দেওয়া হয় এবং তাদের সঙ্গে যদি একটা সেই যাকে বলা হয় করিডোর চুক্তি থাকে, সেই করিডোরের মাধ্যমে